ট্যাবের টাকা গায়েবে এবার শাস্তি শুরু। ট্যাবের টাকা চুরিতে পদক্ষেপ শুরু রাজ্যে। 3 শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু। আরো বিশদে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন সোমরাজ। সোমরাজ, কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? দেখো, পড়ুয়াদের ট্যাবের টাকা গায়েবের যে ঘটনা ঘটেছিল প্রায় 3 মাস আগে, সেই ঘটনায় এবার যারা অভিযুক্ত শিক্ষক তাদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া শুরু করলো রাজ্য সরকার। ট্যাবের টাকা গায়েবের ঘটনায় ইতিমধ্যেই 3 জন শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করার প্রক্রিয়া শুরু করা হলো। ইতিমধ্যেই ওই 3 শিক্ষককে শোকজ করা হয়েছে বলেই জানা যাচ্ছে। স্কুল শিক্ষা দপ্তর মধ্যশিক্ষা পর্ষদকে নির্দেশ দিয়েছে এই 3 শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করার। সেই নির্দেশ মেনেই মধ্যশিক্ষা পর্ষদের তরফে ইতিমধ্যেই ওই 3 শিক্ষককে শোকজ করা হয়েছে। এই 3 জন পূর্ণ সময়ের শিক্ষক বলেই জানা যাচ্ছে এবং ট্যাবের টাকা গায়েবের ঘটনার যখন তদন্ত শুরু হয় তখন স্কুল শিক্ষা দপ্তর এই 3 শিক্ষকের ভূমিকা সম্পর্কে বিস্তারিত তথ্য পায় এবং তারপর পুলিশ তদন্ত করে। সেই পুলিশি তদন্ত সাপেক্ষে এই রিপোর্ট উঠে আসার পরই স্কুল শিক্ষা দপ্তরের তরফে বিভাগীয় তদন্ত করার প্রক্রিয়া শুরু করা। ধন্যবাদ সোমরাজ। রাতারাতি জমির চরিত্র বদল করে দখল। জমি দখলের অভিযোগ নেতার বিরুদ্ধে। কলকাতার লেদার কমপ্লেক্স থানা এলাকায় এই অভিযোগ। কল্যাণ, আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। কল্যাণ, একটু যদি বিশদে জানাও কি অভিযোগ করা হচ্ছে। একেবারে মিমি, জানিয়ে রাখি, এই যে এলাকার কথা আমরা তুলে ধরছি তারদাহ এলাকা, সেই তারদাহ এলাকা কিন্তু ওয়েটল্যান্ড অর্থাৎ জলাভূমি, আর সেই জলাভূমির ওপরেই কিন্তু 2 মানুষ সমান পাঁচিল তোলা হচ্ছে। তারই পাশাপাশি যে সমস্ত জলা জমি রয়েছে সেই জলা জমি একদিকে যেমন দখল করা হচ্ছে, তারই পাশাপাশি চাষযোগ্য যে সমস্ত ধান জমি রয়েছে সেই ধান জমিও কিন্তু নষ্ট করার অভিযোগ উঠছে এলাকার তৃণমূল নেতা গৌতম মণ্ডলের বিরুদ্ধে। এই ঘটনা নিয়ে এলাকার মানুষজন যথেষ্ট আতঙ্কিত। তার কারণ হিসাবে বলছে রাতের অন্ধকারে তাদের বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে। রাতের অন্ধকারে জেসিবি লাগিয়ে এই সমস্ত এলাকা থেকে যে সমস্ত ধান জমি রয়েছে সেই ধান জমির মাটি কেটে নেওয়া হচ্ছে। মাটি কেটে অন্য যে নিচু জায়গা সেই জায়গা ভরাটের একদিকে যেমন হচ্ছে, তারই পাশাপাশি এলাকায় কিন্তু বিশাল পরিমাণে পাঁচিল তোলা হচ্ছে। মানুষজন প্রতিবাদ করতে গেলে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে বলেই কিন্তু অভিযোগ উঠছে। আর এই মুহূর্তে যে অভিযোগ, আমরা দেখবো একজন জমির মালিক, তিনি কি অভিযোগ করছেন। আমরা গরিব মানুষ, জোর করে নিয়ে নেবে বলছে গৌতম মণ্ডল, তাদের অঞ্চলের সম্পদ। কেন নেবে? কেন যে আমরা দেবো না বলছি, মানে আমার বাবারা 40 বছর ওইটা করে খাচ্ছে, ওইটুকু আমাদের সম্পদ, আর কোথাও নেই আমাদের জায়গা জমি। আমি এক ভাই হলো লোকজন করে অনেক খরচা করে রুয়েছি, আমার জমি অর্ধেকটা মাটি ফেলে দিয়েছে। এটা গৌতম করেছে। কেন কেন করলো? ও চাষ করবে না, জমি নিয়ে নেবে, ওরা ওই যে পাঁচিল দেবে, ওই যে খাটাল তৈরি করবে। ভিডিও লোক এসেছিল। আচ্ছা, তারা কি বলে গেছে? ওরা বলে যে জমি চাষ করো। এখন আপনারা কি চাইছেন? এখন আমার জমি আমি ফিরে পাবো, আমি চাষ করে খাবো। আমি এই লোক, আমি কি করে খাবো? আমি চাষবাস করেই তো খাবো নাকি? কথা বলবো আমার কল্যাণের সঙ্গে। কল্যাণ, এই ল্যান্ড রেকর্ডসে এই জমিগুলোর চরিত্র ঠিক কি হিসেবে দেখানো হয়েছে? একেবারে জমির চরিত্র কিন্তু জলা জমি হিসাবেই রয়েছে। তারপরও কিন্তু হচ্ছে প্রশাসনের একাংশকে কাজে লাগিয়ে এই যে তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ উঠছে গৌতম মণ্ডল, সে মূলত এই জমির চরিত্র বদল করছে। অন্যদিকে কিন্তু এই যে কাজ হচ্ছে 2 মানুষ সমান যে পাঁচিল হচ্ছে সেই সমস্ত কিন্তু কোনো রকম প্রশাসনের কোনো নজরদারি নেই ওই এলাকায়, এমনটাই কিন্তু মানুষজন দাবি করছে দিনের আলোতে। আর এই নিয়েই সুর চড়াচ্ছে বিজেপি। ক্যানিং পূর্ব বিধানসভার তারদা অঞ্চলের পুরো জায়গাটাই ওয়েটল্যান্ড, জলাভূমি। বিশেষ করে ওই জায়গাতে ওখানকার যারা লোকাল লোক, তারা চাষিরা মাছ চাষ করতো, কেউ ধান চাষ করতো, তাদেরকে উচ্ছেদ করে জোর করে পাঁচিল দিয়ে সেই জায়গাগুলো দখল করে নিচ্ছে। দখল করার একটাই কারণ, সেই জায়গাগুলোতে মাটি ফেলবে এবং চড়া দামে বিক্রি করবে। তৃণমূল এটা শুধুমাত্র তারদা না, সারা পশ্চিমবঙ্গেই করে বেড়ায়। কিন্তু আমি এখনো বলছি এর সঙ্গে বিএলআরও এবং পুলিশ প্রশাসন যুক্ত আছে, তাহলে ওই জমির চরিত্র কি করে চেঞ্জ হয়। একটা জলা জমি বাস্তু জমিতে রূপান্তরিত হচ্ছে তৃণমূলের সঙ্গে যোগসাযোগের জন্য। এগুলো আইনীয় দণ্ডনীয়, এদের বিরুদ্ধে কেস করে এদেরকে জেলে ঢোকানো উচিত। তৃণমূল নেতা শওকত মোল্লা কি বলছেন শুনবো। ওয়েটল্যান্ড যত আছে একেবারে সেই রুবির পিছন থেকে যদি ধরি, সব জায়গায় এটা চলছে। বারে বারে মানে ওয়েটল্যান্ড অথরিটিকে বলেছি, কিন্তু এ পর্যন্ত খুব বেশি কাজ হয়নি। যেখানে গরিব মানুষ বা ছোট কোনো 2 বিঘে 1 বিঘে জায়গা কিনছে সেখানে তাদের উপরে মানে টর্চার হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি যারা বড় বড় 6 তলা 8 তলা 10 তলা বিল্ডিং হচ্ছে সেখানে কেউ দেখতে পাচ্ছে না।
এটাই হচ্ছে সবচেয়ে বড় মুশকিল। ওয়েটল্যান্ড অথরিটিকে বলবো, যদি মানে ওয়েটল্যান্ড রক্ষা করতে হয় তাহলে যত ওয়েটল্যান্ড আছে ধরতে হলে সবগুলোই ধরতে হবে। জলপাইগুড়িতে যমুনা পাড়ে ভাঙন, বর্ষার আগেই ভাঙনে আতঙ্ক। গড়ালবাড়ি এবং নগর বেরুবাড়িতে ভাঙন ধরেছে। গত কয়েক বছর ভাঙনের আশঙ্কা। নদীগর্ভে চাষের জমি, চা বাগান। কথা বলবো শান্তনুর সঙ্গে। শান্তনু, এই যে নতুন করে আবার ভাঙন দেখা দিয়েছে, প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে? দেখো, গত বছরে কিন্তু স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন তারা কিন্তু সেচ দপ্তরের দ্বারস্থ হয়েছিলেন। প্রশাসনের বিভিন্ন দপ্তরেও তারা চিঠি লিখে জানিয়েছিলেন যে নদী কিন্তু বেপরোয়া হয়ে উঠছে। ইতিমধ্যেই বেশ কিছু চাষের জমি, চায়ের ক্ষেত, পাশাপাশি বাসযোগ সবই কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে গেছে গত বছর। এই বছর বর্ষার ঠিক আগেই কিন্তু নদীর যা বর্তমান পরিস্থিতি তাতে স্থানীয় বাসিন্দারা উদ্বিগ্ন। তাদের বক্তব্য যে নদী যেভাবে এগিয়ে আসছে তাতে কিন্তু গ্রাম সংলগ্ন যে সকল দলীয় স্থান রয়েছেন সেগুলোও কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। পাশাপাশি একাধিক চা বাগান যা একেবারে নদীর কাছাকাছি এসেছে, অর্থাৎ চা বাগানের কাছাকাছি নদী চলে গেছে, সেসব চা বাগান, চাষের জমি, বসত বাড়ি সেগুলো রক্ষা পাবে কিনা সেই নিয়েও কিন্তু আশঙ্কার একটা পরিবেশ তৈরি হয়েছে। বাসিন্দারা উদ্বিগ্ন। ইতিমধ্যে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা, এবং বিষয়টি জানার পরেই কিন্তু জেলা পরিষদ একটা সিদ্ধান্ত নিয়েছে। আগামী মঙ্গলবার তারা জেলা পরিষদে একটা বৈঠক ডেকেছেন। সেই বৈঠকে কিন্তু বিভিন্ন নদীর সমস্যা নিয়ে যেরকম আলোচনা হবে, পাশাপাশি আলাদা করে যমুনা নদীর বর্তমান পরিস্থিতি এবং এতে এই ভাঙন কি করে প্রতিরোধ করা যায় সেই বিষয়ে আলোচনা হবে। সভাধিপতি যেটা জানালেন, মঙ্গলবার আলোচনার পর প্রয়োজনে তারা কিন্তু সেচ দপ্তরের দ্বারস্থ হতে পারে। কারণ বাসিন্দারা উদ্বিগ্ন, কারণ বর্ষার আর মাত্র 2 মাস বাকি। জুন মাস থেকে কিন্তু উত্তরবঙ্গে বর্ষা চলে আসে। সেই সময় ব্যবস্থা এখন নেওয়া হয় সেটাই দেখার। অনেক ধন্যবাদ শান্তনু। ভাঙন এতটাই বেড়ে গেছে যে প্রায় জমি নদীগর্ভেই চলে গেছে বেশিরভাগটাই। ঠিকই এই নদীর পাশেই বেশ কিছু বসতবাড়িও রয়েছে, এবং কি আমার নিজের বসতবাড়িও রয়েছে। ভাঙতে ভাঙতে এতটাই কাছে এসছে যে আমার নদী থেকে আমার বাড়ির দূরত্ব প্রায় 10 থেকে 15 মিটার। চা বাগান চলে যাচ্ছে নদীগর্ভে, বাঁশ বাগান চলে যাচ্ছে, এবং আবাদি জমিও চলে যাচ্ছে। আর সব থেকে বড় কথা, আমাদের এখানে এই বারুণী মেলার মন্দিরের একদম মাঠের মধ্যেই প্রবেশ করছে নদী। যে কোনো মুহূর্তে আমাদের এই মন্দিরকে নদীগর্ভে নিয়ে যাবে, আমরা এই নিয়ে খুব দুশ্চিন্তায় আছি। এটা নিয়ে আশেপাশে জনগণ এসে বলতেছে, তো আমি এটার একটা ব্যবস্থা উপর মহলকে জানাতে চাই, এবং যাতে এটা নদীর এসে বোল্ডার দিয়ে বাইধে দেওয়া হয়। যমুনা নদীর ব্যাপারে আমরা সেচ দপ্তরে যেটা আলোচনা করবো, দেখি যদি কিছু করা যায় আমরা অবশ্যই দেখব। অন্যদিকে ফের ধসল ভাগীরথীর পাড়, ভেঙে গেল প্রায় 200 মিটার রাস্তা। সমস্যায় পড়েছেন রঘুনাথগঞ্জ এবং সাগরদিঘির কয়েক হাজার মানুষ। 20টি গ্রামের কয়েক হাজার মানুষ বিপদে পড়েছে। কথা বলবো আমাদের প্রতিনিধি প্রণবের সঙ্গে। প্রণব, এই ধস নামার কি কারণ, কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? দেখো, গঙ্গার জলস্তর যেই কমে গিয়েছে তার ফলে কিন্তু এই ধস বলেই কিন্তু প্রাথমিকভাবে জানিয়েছেন সেচ দপ্তরের কর্তারা। এবং এই যে রঘুনাথগঞ্জ থানার বৈকুণ্ঠপুর গ্রামের এই রাস্তা কিন্তু কয়েক বছরে বারে বারে কিন্তু তৈরি হচ্ছে, এবং তারপর ধস নেমে এইভাবে রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, সাগরদিঘি থেকে যে রঘুনাথগঞ্জ আসার যে রাস্তা, এই রাস্তা আশেপাশের প্রায় 20টি গ্রামের কয়েক হাজার মানুষ কিন্তু এই রাস্তার উপর নির্ভরশীল। তার ফলে কিন্তু সমস্যায় পড়েছেন, এবং রাস্তায় ধস নামার কারণে কিন্তু কোনোরকমভাবে ভারী যান চলাচল যেরকম বন্ধ করা হয়েছে, মোটর বাইক নিয়ে যেতে পারছেন না। এবং এলাকার মানুষের অভিযোগ, বারে বারে এই রাস্তায় ধস নামলেও একদম ভালো মতনভাবে যে পার বাঁধিয়ে সেইভাবে তারপর রাস্তা তৈরি করা, সেই ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। তার ফলে গঙ্গার জলস্তরের যেই কমে যাচ্ছে তারপরে কিন্তু এই রাস্তায় ধস নেমে যাচ্ছে, এবং গঙ্গার পার বরাবর বেশ কিছু মানুষের বসতি রয়েছে, এবং তার ফলে এরাও কিন্তু আতঙ্কে পড়েছেন। যে কোনো সময় তাদের বাড়িঘরও কিন্তু ভেঙে পড়তে পারে। একদমই আতঙ্ক ক্রমেই বাড়ছে। অনেক ধন্যবাদ প্রণব। এখানে ব্রিজ লাগবে প্রত্যেকবারে 6 মাস অন্তর, 1 বছর অন্তর, 2 বছর অন্তর এই জিনিসটা রাস্তা করছে, থাকে না, 2 দিন পর ভেঙে যাচ্ছে। আর টাকা আসছে, সব নেতা মন্ত্রীরা খেয়ে নিচ্ছে। রাস্তা যেভাবে লোড হয়েছে, নিজে গার্ড ওয়ালটা একটা স্পার তৈরি করলে পারে, বিম তৈরি করলে পারে, ঠেকা দিয়ে থাকলে পারে, এগুলো হয় না বা হতে পারে না। শিডিউল অনুযায়ী কি কাজ হয়েছে? কোনোদিনই কাজ হয় না। বাড়িঘরের যা পরিস্থিতি, বাড়িঘরের ওই সবাই ভয়াবহ একটা আতঙ্কের মধ্যে আছে, আতঙ্কে কাটাচ্ছে।